প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের সহযোগী সম্পাদক শেখ রোকন। কেমন আছেন? ভালো আছি, আপনাকে ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম, একেবারে উল্টো একটা চিত্র, অতীতেও এরকম আহ্বান জানানো হয়েছিল। বিশেষ সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানে নিহত 737 জনের খসড়া তালিকা প্রকাশ। শেরপুরে বন্যার অবনতি, ময়মনসিংহ নেত্রকোনায় অসংখ্য গ্রাম প্লাবিত। দৈনিক সমকাল, বিপুল জায়গা হাতছাড়া, মহাপরিকল্পনা আটকা, বন্ধ কোম্পানি চালুর নামে শেয়ার কারসাজির ছক, ঢলের সঙ্গে বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ। দৈনিক যুগান্তর, নিয়ন্ত্রণ ঠিকাদারের হাতে, 12.25 কোটি ভোটারের তথ্য ভাণ্ডার। শেরপুর নেত্রকোনা ময়মনসিংহে বন্যার আরও অবনতি, নতুন নতুন এলাকা প্লাবিত। দৈনিক খবরের কাগজ, ডিমের বাজারে নৈরাজ্য, সংস্কারের স্বচ্ছতা ও জনমতের প্রাধান্য থাকতে হবে, কেমন সংস্কার চাই। মানবজমিন, বিচার নিয়ে সমন্বয়হীনতা, গণহত্যা মামলা। খাস্তগিরের নিয়োগ বাতিল, মেরিটাইম সচিবের পদত্যাগ, দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে, সেনা সদরে প্রধান উপদেষ্টা। দৈনিক ইত্তেফাক, পূর্বাঞ্চলে বন্যার ক্ষতি 14,421 কোটি টাকা, অস্থিতিশীল পরিস্থিতি থেকে সেনাবাহিনী দেশকে রক্ষা করেছে, প্রধান উপদেষ্টা। শেরপুরে আরও 2 উপজেলা প্লাবিত, মৃত্যু বেড়ে 6। কালের কণ্ঠ, হুন্ডির হোতা সাবেক এমপি আফজাল, জোর করে 20 কোটি টাকার বই গছান নজরুল। দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। খাদ্য সংকটে ভুগছে পানিবন্দী মানুষ। বাংলাদেশ প্রতিদিন, সংলাপে চাওয়া পাওয়া, সেনাবাহিনী মানুষের পাশে, দাপট লুটপাটে লতিফ অদ্বিতীয়। আমাদের সময়, লেখাপড়ায় কাটছাটে নড়বড়ে শিক্ষার ভিত, মেয়াদ উত্তীর্ণ হচ্ছে 1000 কোটি টাকার যন্ত্রপাতি। সময়ের আলো, লেজো গোবরে জনপ্রশাসন, নিয়োগ পদোন্নতি পদায়ন। সেনাবাহিনী ফের দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে, সেনা নির্বাচনী পর্ষদের উদ্বোধন প্রধান উপদেষ্টার। কালবেলা, গোষ্ঠীদ্বন্দ্বের প্রতিশোধ নিতে জুলাই হত্যা মামলায় নাম, জামাই শ্বশুর মিলে সোনালী লাইফের 353 কোটি লুট। দৈনিক জনকণ্ঠ, সংলাপে গুরুত্ব পেয়েছে নির্বাচন ও সংস্কার, বন্যায় আরও নতুন এলাকা প্লাবিত, ফসল ও মাছের ব্যাপক ক্ষতি। দৈনিক সংগ্রাম, সংস্কার এবং নির্বাচন প্রশ্নে ঐক্যমতের দিকেই যাচ্ছে রাজনৈতিক দলগুলো। দৈনিক ইনকিলাব, কোন দিকে খেলছেন আসিফ, ভারতের নীল নকশায় দীর্ঘসূত্রায়ন কৌশল, দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে সেনাবাহিনী, প্রধান উপদেষ্টা। কৃতদাস আমলারা কি প্রশাসনে হাসিনার খুঁটি? আপনি শিরোনাম শুনলেন, তবে আজকে পত্রপত্রিকা জুড়ে বিশেষ করে প্রথম আলোর এই শিরোনামটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার 2 পর্বের, আজকে পর্ব 1। শিরোনামটি হলো, জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম, একেবারে উল্টো একটা চিত্র, অতীতেও এরকম আহ্বান জানানো হয়েছিল। আসলে তো তাই না? নিশ্চয়ই। এইটা আসলে উনি যখন প্যারিসে গেলেন, আপনার মনে আছে যে আদালত থেকে বিমানবন্দর হয়ে গেলেন সেখানে, এবং আদালতে বিভিন্ন সময় গত মার্চ মাসে তার সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম মোহাম্মদ ইউনূসের। তো তখন তাকে আমি বলেছিলাম যে আপনি কতদিন পর এরকম ঘরোয়া রেস্টুরেন্টে সকালের নাস্তা করলেন। আদালতে যেতে গিয়ে উনি পুরান ঢাকায় ঘরোয়া রেস্টুরেন্টে বাইরে কিভাবে কথা, উনি তখন বলতেছিলেন যে তার কিরকম একটা অভিজ্ঞতা, দাপ্তরিক জীবন, পারিবারিক জীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে এইসব আদালতের ঘুরে ঘুরে। সেখান থেকে প্যারিসে উনি গেলেন, আদালতে হাজিরা দিয়ে ফিরে এসে সরকার প্রধান হিসেবে শপথ নিলেন। তো এইটা একটু, এর মধ্যে অনেক নাটকীয়তা মনে হয় এটা, কিন্তু এরকম আগেও আমরা দেখছি। আপনার মনে আছে মোহাম্মদ ইয়াজউদ্দিন আহমেদকে যখন রাষ্ট্রপতি ঘোষণা করা হয়, উনি বলেছিলেন যে আমি স্বপ্নেও ভাবিনি, ঘুম থেকে হঠাৎ করে। বা ধরেন বর্তমান রাষ্ট্রপতি, উনিও বলেছেন যে উনি কখনো ভাবেননি যে রাষ্ট্রপতি হবেন। সেদিক থেকে মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা,
তারটা ভিন্ন খানিকটা। উনি বলেছেন আগে, মানে সে 111-এর কথা বলেছেন, যে ওই সময় আমরা মইনু আহমেদের বইটা যদি দেখি, যে সেখানে আছে কিভাবে তাকে বারবার প্রস্তাব দেওয়া হচ্ছিল। 2 দিন তার বাসায় গিয়ে সেনা কর্মকর্তারা বসেছিলেন, কিন্তু উনি তখন রাজি হননি দায়িত্ব নিতে। 17 বছর পর পরিবর্তিত পরিস্থিতিতে উনি আবার দায়িত্ব নিয়েছেন। কিন্তু আমার কাছে মনে হয় রেজা ভাই, যে এইটা নিছক তার ব্যক্তিগত বিস্ময়ের ব্যাপার না বা আমাদের না, এর সঙ্গে ইতিহাস তাকে ইতিহাসের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, যে একটা বিশেষ মুহূর্তে একটা সন্ধিক্ষণে উনি দায়িত্ব নিয়েছেন এবং ইতিমধ্যে অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছেন, 6টা কমিশন করেছেন। কিন্তু আমার মনে হয় যে এর মধ্যে যদি শুধু মানুষের ভোটের অধিকারটা ফিরিয়ে দিতে পারেন, যে যার ভোট সে দিতে পারবে, তাহলেই এটা বাংলাদেশের জন্য ইতিহাস তাকে মনে রাখবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখানে এই সাক্ষাৎকারের ছোট ছোট ফুটনোট আছে। ভাঙাচোরা জনপ্রশাসন নিয়ে আমাদের যাত্রা শুরু করতে হয়েছে, চেষ্টা করছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। গণতান্ত্রিক রাষ্ট্রে সেনাবাহিনীর যে ভূমিকা হওয়া উচিত সে ভূমিকাই তারা পালন করছে। সরকারের স্ট্রং পয়েন্ট হচ্ছে আমরা ভুল করলে শুধরে নিচ্ছি। মস্ত বড় একটা সুযোগ এসেছে আমাদের জাতির জীবনে, এরকম সুযোগ কোনো কালেই আসেনি। তরুণদের হাতে পৃথিবী ছেড়ে দেওয়া দরকার, আমরা তাদের আটকে রেখেছি। খুব ভালো কথা, খুব বলেছেন। এবং বিশেষ করে শেষে যে তরুণদের কথাটা বললেন, আসলে তো আমাদের তারুণ্য এবং তরুণরাই তো এখন একটা এই যে সম্ভাবনার দ্বারটা খুলে গেল, সেটা তো তরুণরাই সৃষ্টি করলো। এই সাক্ষাৎকারে উনি বিস্তারিত বলেছেন যে কিভাবে তার সঙ্গে যোগাযোগ করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে। দেখা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু ভিন্ন অন্য খবরে যেতে চাই, বিশেষ করে বন্যা। মানে প্রাকৃতিক দুর্যোগ কি বলবো, নাকি বন্যা এখন সাংবাদিক একটা পরিস্থিতির মধ্যেই আমাদের ফেলবে, যে এই সময় বন্যা হবে, আমাদেরকে এরকম লড়াই করতে হবে, মানুষ ভেসে যাবে, ঘরবাড়ি ভেসে যাবে, আবার সংগ্রাম করে উঠে দাঁড়াতে হবে। এটাই কি নিয়তি? এই যে এখন যে বিশেষ করে শেরপুরের বন্যার অবনতি, ময়মনসিংহ নেত্রকোনায় অসংখ্য গ্রাম প্লাবিত, একটু আগেই চলে গেল ধরেন তিস্তার, তারপরে ধরেন ফেনীতে ছিল। এই যে সবকিছু দেশের ছোট 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 অঞ্চলগুলো পানি বন্যা প্লাবিত হচ্ছে। আগে কি এরকম আমরা দেখেছি নাকি? না রেজা ভাই, এটা আসলে মৌসুমি বন্যারও সময় না। মৌসুমি বন্যা আপনার সেই সময়টাও শেষ হয়ে গেছে। এখন আশ্বিন মাস চলছে, আজকে 22 তারিখ। আপনি উত্তরবঙ্গের মানুষ, আপনি জানেন যে উত্তরবঙ্গে বলে যে বন্যার সাথে আমাদের মোকাবিলা করতে যদি পরে আশ্বিন গাও করে শিন শিন, তো আসলে শীতকাল পড়ে যাওয়ার কথা। কিন্তু এই সময় আমরা দেখছি অতি বৃষ্টিপাত হচ্ছে। 3টা যে বন্যার কথা আপনি বললেন, যে ফেনী কুমিল্লা অঞ্চল, বৃহত্তর রংপুর অঞ্চল তিস্তা অববাহিকায়, এবং এখন ময়মনসিংহ, শেরপুর ময়মনসিংহ অঞ্চলে হচ্ছে। 3টা অঞ্চলেই যে বন্যাটা হলো সেটা অতি বৃষ্টিপাত, পাহাড়ি ঢল। কারণ এই 3টা অঞ্চলই আপনি খেয়াল করবেন যে ফেনী কুমিল্লার দিকে ত্রিপুরার পাহাড়, তিস্তার দিকে হচ্ছে সিকিমের পাহাড়ি অঞ্চল ও সীমান্তের ওপারে, আর এখানে গারো পাহাড় অঞ্চল মেঘালয়ের। তো যে অতি বৃষ্টিপাতটা হয় সেটা দ্রুত গড়িয়ে আসছে। কিন্তু 2টা এখানে লক্ষণীয় ব্যাপার আছে। একটা হচ্ছে যে মৌসুমি বন্যায় সাধারণত বড় একযোগে বন্যা হবে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকায়। এবার সেটা হচ্ছে না। এবার হচ্ছে বিচ্ছিন্নভাবে একটা ছোট অঞ্চলে পকেটের মতো করে বন্যাগুলো হচ্ছে। দ্বিতীয় যেটা দেখার ব্যাপার, যে এখানে ব্যবস্থাপনাগত ব্যাপার আমরা একটু উদাসীন আছি। আপনি ময়মনসিংহের বন্যার কথা বললেন, তিস্তা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি আপনার এই অনুষ্ঠানেই। ফেনীর বন্যা নিয়ে আমার মনে আছে যে আমরা আলোচনা। ময়মনসিংহের এটা খুব ইন্টারেস্টিং, যে ঝিনাইগাতির যে বন্যাটা হলো প্লাবনে করে, হঠাৎ করে নদীর পানি বেড়ে গেল, সেইটা মহারশী নামে একটা নদী। মহারশী। তো এই নদীটা আন্তঃসীমান্ত নদী বাংলাদেশ ভারত। কিন্তু আমাদের যে 54 নদীর তালিকা আছে ভারত বাংলাদেশের মধ্যে, সেখানে আপনি মহারশীর নাম পাবেন না। এই 54-তে নেই। এই 54-তে নাই। আমরা আমাদের রিভার অ্যান্ড পিপল থেকে আমরা গবেষণা করেছিলাম যে 123টা আন্তঃসীমান্ত নদী আছে। আচ্ছা। এর মধ্যে 54টা হচ্ছে দাপ্তরিকভাবে তালিকাভুক্ত। তার মানে 69টা হচ্ছে তালিকার বাইরে। যতগুলো তালিকা আছে, এই 69টা কি আছে? খুবই গুরুত্বপূর্ণ নদী আছে। এই যে মহাশীর নদীটা বললাম, যেটা শেরপুরে বন্যার জন্য অন্যতম প্রধান দায়ী, ঝিনাইগাতিকে প্লাবিত করেছে, ভাসিয়ে নিয়ে গেছে এই মহারশী নদী। তো এই মহারশী নদীটা আপনি ইয়েতে পাবেন না, ওই তালিকার মধ্যে পাবেন না, যে দাপ্তরিক তালিকা সেখানে নেই। ফলে ব্যবস্থাপনাগত সংকটটা। এবং আমি আরেকটু বিস্ময়ের সঙ্গে দেখলাম যে গত 1 মাসে, এটা তো অক্টোবর চলছে, আমাদের একজন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন,
তার কোনো বক্তব্য আমি পত্রিকায় পাইনি। আপনি পেয়েছেন কিনা আমি জানি না। আপনি যেহেতু এই নদী এবং এটা নিয়ে আপনারা কাজ করেন, আপনি যদি একটা বক্তব্য পাননি, আমি পাননি, তাহলে তো আমি আরো সুনির্দিষ্টভাবে বলি, 31 আগস্ট উনি বক্তব্য দিয়েছেন যে ত্রাণ পুনর্বাসন পদক্ষেপ নিতে হবে ফেনীর প্রসঙ্গে। এরপরে তিস্তায় বন্যা হয়েছে এবং এখন বন্যা চলছে ময়মনসিংহ শেরপুরে, তার কোনো বক্তব্য নাই। আপনি যেহেতু আপনারা বন্যা এবং নদী নিয়ে আপনারা কাজ করেন, এই মানে যেহেতু প্রাসঙ্গিক আপনাকে প্রশ্ন করতে চাই, এই যে আমরা গত কয়েক বছর ধরে জলবায়ু পরিবর্তনের তো একটা ব্যাপার আছে, কিন্তু সবকিছু মিলিয়ে যে আমাদের সময়ে 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 আমাদের দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে, মানুষের দুর্বিষহ জীবন, গরু ছাগল সেটা তো নাই বললাম, বিশেষ করে মাছের যে ঘের ভেসে চলে যাচ্ছে, মানুষের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে, ধান নষ্ট হচ্ছে। তো এইটা কি আমরা প্রকৃতির উপরেই ছেড়ে দিব, নাকি আমাদের আদৌ করণীয় কিছু আছে, মানুষের করণীয় কিছু আছে কিনা? জলবায়ু পরিবর্তন হচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই, এটা তো দুনিয়া জুড়েই হচ্ছে, সেটা বাংলাদেশেও হচ্ছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের কাঁধে বন্দুক রেখে আমাদের নিজেদের যে ঘাটতি আছে, অব্যবস্থাপনা আছে, সেগুলোকে ভুলে যাওয়া যাবে না। জলবায়ু পরিবর্তন তো দায়ী না যে আমরা মহারশী নদী তালিকায় থাকবে না, আলোচনা করবই না। আপনার এই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে 4 থেকে 5 মাস আমরা যদি সতর্ক থাকি, বন্যাটা তো ভূমিকম্পের মতো না, যে কোনো সময় আসতে পারে। বন্যার মৌসুমটা নির্দিষ্ট এবং আমাদের অঞ্চলগুলোও নির্দিষ্ট। আপনি দেখবেন এই শেরপুর ময়মনসিংহ অঞ্চলে গত বছরে বন্যা হয়েছে, তার আগের বছরে বন্যা, এবার হয়তো অনেক বেশি, কিন্তু প্রতি বছরই হচ্ছে। তো ফলে এই 4-5 মাস আমরা সতর্ক থাকতে পারি না, আমরা সজাগ থাকতে পারি না, তাহলেই তো হয়। তিস্তার কথা আপনি তুলছিলেন, তো তিস্তার ভাগ্যে কি এটাই হবে যে আমি বানের সময় ভেসে যাব, খরার সময় পানি পাবো না, এটাই চলবে? এই যে বৈষম্যের কথা বলা হচ্ছে, এক ধরনের বৈষম্যের মধ্যে তো পড়ে আছে তিস্তা নাকি? আমি আজকে খবরের কাগজ পত্রিকায় আপনার লেখা পড়েছিলাম যে তিস্তা পারের কি বৈষম্যের শিকার হবে। তো এটা খুবই আপনি যথার্থ বলেছেন, সঙ্গতভাবেই বলেছেন যে এইটা এক ধরনের বৈষম্যের শিকার। আচ্ছা, তিস্তায় প্রতি বছর বন্যা হয়, প্রতি বছর শুধু না, বছরে 3-4 বার করে হয়, আমরা এইবার 4 বার হয়েছে। তো এইটা একটা উত্তরবঙ্গের প্রতি এমনি অবহেলা আছে, এমনিতেই নজর কম। বন্যার সময় যখন মানুষ পানিবন্দী, খাবার নাই, তার ফসল তলিয়ে যাচ্ছে, তখন ওই বৈষম্য থাকে। এবং তিস্তার বন্যার ক্ষেত্রে রিজা ভাই আরও ভয়ঙ্কর, বাংলাদেশের যে কোনো বন্যার চেয়ে এটা ভয়ঙ্কর বেশি, কারণ তিস্তায় ভাঙনটা প্রবল। এখন তো ভাঙন হচ্ছে। হ্যাঁ, আপনি হলো বন্যা অন্যান্য, আপনি ফেনীতে এবং কুমিল্লায় ময়মনসিংহে দেখলেন যে পানি নেমে গেলে, ফসল নষ্ট হলে চলে, আবার ভিটামাটি আপনি ফেরত পাবেন। তিস্তায় আপনি ফেরত পাবেন না, আপনার ভিটামাটিটা শেষ করে দেবে। ফলে এখানে নজরটা আরো বেশি দেওয়া দরকার, এখানে রিভার্স বৈষম্য যেটা, সেটা করা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। 3 পার্বত্য জেলায় 24 দিন ভ্রমণ না করার পরামর্শ। হ্যাঁ, পরিস্থিতি তৈরি হওয়ার কারণে এখানে কি মনে হয় আপনার, কি হবে? এটা তো সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে এটা হলো, এবং কিন্তু আপনাকে এটা শুধু কসমেটিক সার্জারি করে হবে না, এটা একটা গোড়ায় হাত দিতে হবে যে কেন পার্বত্য চট্টগ্রাম বারবার অশান্ত হয়। এটা হলো এটা বৈষম্যের কারণে। সেখানেও আমাদের যে পার্বত্য জনগোষ্ঠী আছে, তারা তো বৈষম্যের শিকার, নানাভাবে নিপীড়নের শিকার। একটা শান্তি চুক্তি আমরা করেছিলাম, সেটা এখনো বাস্তবায়ন হয়। শান্তি চুক্তি করেছি 97 সালে, তার মানে প্রায় 30 বছর হয়ে যাচ্ছে। একটা চুক্তি করে যদি 30 বছর ধরে বাস্তবায়নই করা না যায়, ভূমি সংকটে যদি সমাধানই না হয়, তাহলে বারবার এই ধরনের অশান্ত হবে। এবং আমরা অনেক সময় বলি যে ঘোলা পানিতে অনেকে মাছ শিকার করতে যায়। তো আপনি যদি পানি ঘোলা করে রাখেন, মাছ শিকার করবে না কেন? আপনি পানিটা পরিষ্কার করে দেন, তাহলেই তো। একেবারে শেষের দিকে আমরা শুধুমাত্র ডিম নিয়ে কথা বলি। আমি এর আগে এই অনুষ্ঠানে বলেছিলাম যে একটা ডিম একটা পরিবারের, আপনার আমার সেই স্মৃতি আছে যে একটা পরিবারের ডিম ভাগ করে খাওয়া মধ্যবিত্ত পরিবারের স্মৃতি আছে, কিন্তু এখন তো সেই একটা ডিমও খাওয়া যাবে না। 15 টাকা দাম একটা ডিমের। সরকারিভাবে নির্ধারিত দাম হচ্ছে 12 টাকা, সর্বোচ্চ হওয়ার কথা। তো সেটা আপনার এখন 15 টাকায় চলে গেছে। এবং ডিমটা পুষ্টি শুধু মধ্যবিত্তের না, নিম্নবিত্তের যারা, সবার জন্য গুরুত্বপূর্ণ। এমনি উচ্চবিত্ত যারা, তারা তো 15 টাকায় কিনবে, কোনো ব্যাপার না তাদের। কিন্তু মধ্যবিত্তের জন্য সংকোচ হবে, আর নিম্নবিত্ত এই ডিমটা পাবেই না, সে কিনতেই পারবে না।
তার এবং পুষ্টি। গতকাল একটা পত্রিকার শিরোনাম দেখলাম যে বেশ কিছু টাকা এর মধ্যে হাতিয়ে নিয়েছে, যারা এই সিন্ডিকেটের বাণিজ্য করে তারা এই ডিমের ব্যবসা করে অলরেডি টাকা হাতিয়ে কিছু পণ্য আছে, কাঁচামরিচ, ডিম, এইসব দেখবেন যে আলু, পেঁয়াজ, এগুলো কিছু পণ্য আছে যেখানে এই হাতিয়ে নেওয়ার জন্য এগুলো তৈরি করা হয়। আপনি এখনই, আমি একটু বাজি ধরার মতো করে বলতে চাই, ডিম আমদানির ঘোষণা দেন যে এত হচ্ছে, বেনাপোলে চলে আসছে, কমে যাবে। তার মানে কি ডিম কি বেনাপোল থেকে উড়ে আসবে? তা না, এখানেই আছে। ভারত থেকে কিছু ডিম আসছে এরকম, তার মানে আমরা আগামীতে দেখবো যে কমে যাবে। তাই অতীতে তাই হয়েছে কয়েকবার, আপনার মনে আছে? মানে এটা একটা মোটামুটি একটা ফাঁদ, আমরা কিছুদিনের মধ্যে একটা ব্যবসা করে নিই, তারপরে আপনারা নিয়ে আসেন। এই ব্যবসার টাকাটা কি উপরে উপরে কারো কাছে যায় নাকি? এইটা আমি বুঝছি, অন্যরা নিশ্চয়ই বোঝে, এবং এইটা আপনি নিশ্চিত থাকেন যে এটা 12 ঘাটে যায়। আমরা 12 ঘাটে যাওয়ার কথা বলি, অন্তত 12টা। অনেক ধন্যবাদ আপনাকে। 12 ঘাটে যায়। প্রিয় দর্শক, আমরা যে আলোচনাটি শেষে করলাম, চাঁদাবাজি, চাঁদা কিন্তু 12 ঘাটে ঘাটে যায়। এই 12 ঘাট কোথায়, কারা? এই প্রশ্নটি রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। খোদা হাফেজ। আপনারা দেখছেন